সাহিল, এই দেখো সরোজিনী নাইডু, একে তোমরা এর প্রসঙ্গ আগে একটা ক্লাস 10-এ পেয়েছো। আর পাস অ্যাওয়ে অফ বাপু যে ইংরেজিটা ছিল না, যে গল্পটা ছিল ইংরেজি, সেখানে আমাদের সরোজিনী নাইডু একটি প্রসঙ্গ ছিল। সরোজিনী নাইডু হচ্ছে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। ওকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়েছে, কারণ তার অনেকগুলো গুণ আছে, সেই গুণের জন্য তাকে বলা হয়েছে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। আর কি দেখো, সে জন্মগ্রহণ করেছিল কততে? 1879 খ্রিস্টাব্দে, এবং তিনি মৃত্যুবরণ করেন 1949। তবে যতটা লড়াই করেছিল, সেই ছিল একটা মানে ফ্রিডম ফাইটারও ছিল, তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। বিভিন্ন যে স্বাধীনতা, দেশ স্বাধীনের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সঙ্গে যোগ ছিল, আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। গান্ধীজির সঙ্গে অনেক অভিযানে সে সামিল ছিল। তো 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছে, আর 1949 সালে তিনি মৃত্যুবরণ করেছে হিসাবে। যে কবিতাটা বেঙ্গল সেলার্স, এই কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য বার্ড অফ টাইম। দ্য বার্ড অফ টাইম যে তার মূল কাব্যগ্রন্থ, সেইখান থেকে নেওয়া হয়েছে। 1912 সালে এই কবিতাটা প্রকাশ পেয়েছে। তো এইখানে এই চুড়ি কি বলছে? বেঙ্গল সেলার্স অর্থাৎ চুড়ি বিক্রেতা। সেলার্স মানে কি? সেল মানে বিক্রি করা, সেলার্স মানে যে বিক্রি করে, বেঙ্গলস মানে হচ্ছে চুড়ি, তাই চুড়ি বিক্রেতা। আগেকার দিনে দেখা যায় যে চুড়ি যখন বিক্রি করতে আসতো আমাদের গ্রামগঞ্জে, তারা কারা বিক্রি করতে আসতো? মহিলা। তো যারা চুড়ি বিক্রি করতে আসতো এরা বেশিরভাগ মহিলা। এখন অবশ্যই কিছু কিছু লোককে দেখা যায়, যে কিছুদিন আগেও দেখা যাচ্ছিল যে বাঁকে করে মানে ঝুড়িতে করে মানে ছেলেরাও মানে পুরুষ মানুষও চুড়ি বিক্রি করতে আসছিল, কিন্তু বিশেষ করে মহিলারা আগে বিক্রি করতো। আর এখন তো বাড়ি বাড়ি চুড়ি বিক্রি করতে আসে না। তোদের চুড়ি কিনতে গেলে কোথায় যাস? হ্যাঁ, দোকানে। এখন আর কিছু ব্যাপার নেই, মানে যে মনোহারীর দোকান, সেখানে। তা এখানে একজন যে চুড়ি বিক্রি করে তারই কথা বলা হয়েছে। এটা ফার্স্ট ন্যারেটিভ। ফার্স্ট ন্যারেটিভ মানে বলা হচ্ছে কি, যে কথা বলেছে সে নিজেই কথা বলেছে, ওর নিজের জন্য মানে নিজেই কথা বলেছে, একজন কথা বলেছে, আর ফার্স্ট পার্সনে কথা বলা হয়েছে পুরো কবিতাটা, তাই এটা বলেছে ফার্স্ট ন্যারেটিভ কবিতা। যাক, শেষবারের মতো আমাদের কথা আরেকবার শুনে নাও। তার বেঙ্গল সেলার্স এই লেখাটা কার? সরোজিনী নাইডু। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন আমাদের দেশের একটা ফ্রিডম ফাইটার, একটা বেশ ভালো রাজনীতিবিদ, আর সেই সঙ্গে একটা সময় উত্তরপ্রদেশে একজন গভর্নর ছিলেন, অর্থাৎ রাজ্যপাল। উত্তরপ্রদেশের রাজ্য, সেই রাজ্যে প্রথম মহিলা গভর্নর। আমাদের রাজ্যে গভর্নর কে আছে এখন? সিবি আনন্দ বোস। তা এইরকম গভর্নর, তার রাজ্যপাল, উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিল। আর তার লেখা হচ্ছে কি, এই যে বেঙ্গল সেলার্স যে কবিতা, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য বার্ড অফ টাইম। আচ্ছা, আর এটা নেওয়া হয়েছে মানে কত সালে প্রকাশ পেয়েছে? 1912। একটা প্রাথমিক ধারণা পাওয়া গেল। এবার তোমরা কবিতাতে এসো। কি আছে দেখো? বেঙ্গল সেলার্স আর উই। বেঙ্গল সেলার্স আর উই অর্থাৎ বলছে আমরা চুড়ি বিক্রেতা গো। কে বলছে? যে মানে এই কবিতার কথক বলছে আমরা চুড়ি বিক্রেতা। বেঙ্গল সেলার্স আর উই, আমরা চুড়ি বিক্রেতা। হু বেয়ার, বেয়ার মানে কিরকম? বহন করা। হু মানে এখানে যারা, তারা কি বলছে? হু বেয়ার, যারা বহন করে নিয়ে যায়। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে তোমরা যে চুড়ি কেনার জন্য যে দোকানে দোকানে যাও, স্টেশনারি দোকানে, তারপর তোমার ওই মনোহারীর দোকানে, সেই সব দোকানে তখন মানে প্রচলন ছিল না। তখন চুড়ি গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি, দরজায় দরজায় বিক্রি করতে আসতো। তাই তাদের প্রত্যেকটা হকারদের একটা ভাষা ছিল না? এখন যারা আসে চিড়ে বিক্রি করতে আসে, তাদের একটা আওয়াজ আছে। আর অন্যান্য সব বিক্রি করতে আসে, তাদের একটা সবারই একটা ভাষা আছে, যে ডাক ধরে তারা ডাক দেয়। আর পাড়ার লোকে, গ্রামের লোক, পাশে বাড়ির লোক, তারা বুঝতে পারে হ্যাঁ কি বিক্রি করতে এসেছে। এখন অবশ্যই আর মুখে ডাকে না, কি দেখতে পাও? মাইক। সব চিপস লাগিয়ে দিচ্ছে আর মাইক, সবকিছু এখন আর মুখে চিৎকার করে না, এখন মাইক লাগিয়ে দেয়। কিন্তু এটা বর্তমান সময় নয়, সেই তখনকার সময়ের কথা, যে যখন মানুষ মুখে হাঁক দিয়ে হকারি করত। তাই চুড়ি বিক্রেতা যে চুড়ি বিক্রি করছে যে মহিলা, সেই চিৎকার করে বলছে বেঙ্গল সেলার্স আর উই, আমরা চুড়ি বিক্রেতা, হু বেয়ার আওয়ার শাইনিং
লোডস, আমরা অর্থাৎ যারা বহন করে নিয়ে যায়, সে মাথায় ঝুড়িত করে বয়ে নিয়ে আসছে কি আওয়ার শাইনিং লোডস। শাইনিংস মানে কি? শাইনিং মানে হচ্ছে ঝলমলে, লোড মানে কি বোঝা, অর্থাৎ কোনো মানে বস্তু যখন মাথায় করে নিয়ে যাওয়া হয়, ভাতে করে নিয়ে যাওয়া তখন সেটা খুব ভারী বোঝাতে লোড কথাটা বলে। তাহলে মাথায় সে বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে দেখো বুঝো কি বলছে যে হু বেয়ার আওয়ার শাইনিং লোডস, আমরা যারা এই ঝকঝকে, শাইনিং মানে কি একেবারে ঝকঝকে বা ঝলমলে এই লোড আমরা বয়ে নিয়ে যাই কোথায়? টু দা টেম্পল ফেয়ার। টু দা টেম্পল ফেয়ার, আচ্ছা ফেয়ার মানে কি মেলা, আর টেম্পল মানে মন্দির। তাহলে আর মন্দির কিসের প্রতীক? মন্দির একটা ধর্মীয় স্থান। আচ্ছা মন্দির একটা ধর্মীয় স্থান, আমরা এখন দেখতে পাই যেখানে ধর্মের স্থান অর্থাৎ মন্দির আছে, মাজার আছে, সেখানে তো মাজারে উরুস হয়, তো উরুসের সময় মেলা বসে না? আচ্ছা মেলাতে কি কি বিক্রি হয়? মেলায় কিছু বিক্রি হয়, প্রচুর জিনিস দ্রব্য সব কিছু বিক্রি হয়। ঠিক সেই রকম এখানে এক মহিলা বলছে যে আমরা চুড়ি বিক্রেতা, আমরা মাথাতে ঝুড়িতে করে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছি ঝলমলে অনেকগুলো চুড়ি। আচ্ছা নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে একটা মন্দিরের পাশে মেলা বসবে, সেই মেলাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা সেই মেলাতে চুড়িগুলো কারা কিনবে? মহিলারা। আচ্ছা একটা মহিলার সঙ্গে চুড়ির যে কি সম্পর্ক, তোমাদের কবিতাটা আরেকটু আগিয়ে গেলে বুঝিয়ে দিচ্ছি। আর যে চুড়ির সঙ্গে মহিলাদের সম্পর্কটা, জীবনের সম্পর্কটা কিরকম, তাই সেই জন্য বলছি এখানে চুড়ি বিক্রেতা বলছে উই আর হ্যাঁ উই বেঙ্গল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস, আমরা হচ্ছে চুড়ি বিক্রেতা যারা আমরা এই ঝলমলে চুড়ির বোঝা বয়ে নিয়ে যাচ্ছি কোথায়? টু দা টেম্পল ফেয়ার, একটা মন্দিরের সেই মেলার কাছে বা মেলাতে নিয়ে যাচ্ছি। পরের লাইন কি বলছে? হু উইল বাই দিস, কে কিনবে? মানে আমাদের গ্রামে যখন বিক্রি করতে আসে হকারি, তখন তো বলে তোমরা চুড়ি নেবে গো, চুড়ি নেবে, চুড়ি নেবে গো, চুড়ি নেবে, কে নেবে? যে কোনো জিনিস বিক্রি করতে এইভাবে হয়। এখন যে মাছ বিক্রি করতে আসে, তো মাছওয়ালাও চিৎকার করে, সেও লোক জানতে পারে হ্যাঁ মাছ বিক্রি করতে এসেছে এরকম। তাই সে বলছে হু উইল বাই দিস ডেলিকেট। ডেলিকেট মানে সূক্ষ্ম। আচ্ছা চুড়ি কি খুব শক্ত? চুড়ির সঙ্গে যুদ্ধ করা যায়? একটু বেশি টানাটানি করলে কি হয়? হ্যাঁ মানে পট করে ভেঙে যায়, কাঁচের চুড়ি তো, তাই বেশি টানাটানি করা যাবে না। এই দিক থেকে এটাকে কি বলা হয়েছে? চুড়িটাকে সূক্ষ্ম, খুব সাবধানে, যেমন হাতের মাপ যেমন তেমন মাপের চুড়ি থাকে, আর সেই মাপের চুড়ি পরা হয়। বড় চুড়ি মানে সমস্ত নারীদের জন্য, মানে মহিলাদের জন্য কি চুড়ির সাইজ একই আছে? তাহলে আলাদা আলাদা আছে। সমস্ত মহিলাদের হাত যেমন একই নয়, তেমন তাদের চুড়ির সাইজও একই নয়। আচ্ছা সেই জন্য বলছে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট। বুঝতে পারছো কি বলছে? হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইটস। আসল কথা হচ্ছে হু উইল বাই দিস, কে কিনবে এই চুড়িগুলো? তোমরা কেউ কিনবে? ডেলিকেট মানে সূক্ষ্ম চুড়ি। ডেলিকেট মানে কি ওটা বুঝে নাও, ওয়ার্ডগুলো দরকার হলে আন্ডারলাইন করে রাখবে। ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম, সূক্ষ্ম চুড়ি। আচ্ছা ব্রাইট মানে কি একদম ঝলমলে উজ্জ্বল। কাঁচের যে চুড়িগুলো হয় বিভিন্ন রঙের হয়, এক রঙের তো নেই, বিভিন্ন রঙের হয়। তো সেই কাঁচের চুড়িগুলো এত সূক্ষ্ম, এই সূক্ষ্ম বোঝাতে ডেলিকেট শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তো হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইটস রেনবো টিন্টেড। আচ্ছা রেনবো টিন্টেড মানে কি? রেনবো টিন্টেড মানে হচ্ছে রামধনু রঙে রাঙা, রামধনু রঙে রাঙা। আচ্ছা রামধনু দেখেছো তো? এক পশলা বৃষ্টির পর দেখা যায় আকাশে রামধনু উঠেছে। রামধনুটা কিরকম হয়? ধনুকের মতো বাঁকা বলেই তো রামধনু। আচ্ছা রামধনু কয়টা রং থাকে? 7টি। তো 7টি রঙের মিশ্রণ দিয়ে রামধনু তৈরি হয়েছে। সেটা দেখতে কেমন লাগে? খুবই সুন্দর। তা দেখতে রামধনু যেন খুব সুন্দর লাগে, ঠিক সেই রকম এটাও বলছে চুড়িতে দ্য রেনবো টিন্টেড সার্কেল অফ লাইটস। সার্কেল মানে কি গোল, বৃত্ত, সার্কেল মানে পুরো একটা বৃত্ত। আচ্ছা লাইটস মানে কি? অফ লাইটস মানে আলোর, অর্থাৎ লাইট মানে আলোর, মানে বিভিন্ন রঙের আলোর একটা বৃত্ত। যদিও আমরা রামধনুকে অর্ধেক বৃত্ত দেখতে পাই, পুরো বৃত্ত দেখতে পাও অর্ধেক, তাহলে পুরো বৃত্ত হলে তার রামধনু বলতো না, ধনুকের সঙ্গে তুলনা হতো না, ওটা অর্ধেক আছে।
কিন্তু চুড়িটা অর্ধেক থাকে না, চুড়িটা পুরো গোল থাকে। কিন্তু রামধনুর মতো 7 রঙের রাঙা বিভিন্ন রঙের চুড়ি এই মানে চুড়ি বিক্রেতার কাছে আছে। সেই জন্যই বলেছে হু উইল বাই দিস, কে কিনবে এই চুড়িগুলো, ডেলিকেট যেগুলো একেবারে সূক্ষ্ম, ব্রাইট একবারে উজ্জ্বল, রেনবো টিন্টেড রামধনু রঙে রাঙা, সার্কেল অফ লাইটস পুরো আলোর যেন একটা গোলাকার বৃত্ত এই চুড়িগুলো, মানে একেবারে ঝলমল করে, পুরোটাই ঝলমলে। তারপরে দেখো লস্ট্রাস টোকেন্স অফ রেডিয়ান্ট লিভস, এই দুটো লাইন খুব ভালো করে বোঝো। লস্ট্রাস, লস্ট্রাস মানে কি, একেবারে উজ্জ্বল, অতিরিক্ত উজ্জ্বল আর মসৃণ। পুরো কবিতাতে এই ঝলমলে, উজ্জ্বল, চিকন, মসৃণ এই কথাগুলো বিভিন্ন শব্দের মাধ্যমে অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমে বারবার বলা হয়েছে। হলো, দেখো কি বলেছে, লস্ট্রাস টোকেন অফ রেডিয়ান্ট লিভস। আচ্ছা, রেডিয়ান্ট লিভস মানে হচ্ছে কি বলতো, প্রাণবন্ত। প্রাণবন্ত মানে কি, রেডিয়ান্ট লিভস। আচ্ছা দেখো, অনেক সময় বাড়িতে যে বাচ্চাগুলো থাকে একেবারে খুব ছটপটে, একেবারে খুবই ছটপটে, এদিকে বলা হয় প্রাণবন্ত। জীবনে বেঁচে থাকা দু রকমের ব্যাপার আছে, একটা কেউ মানে জবু তবু হয়ে বেঁচে আছে, এদের মধ্যে প্রাণ নেই, প্রাণবন্ত নয়। কোনো মানুষ টেনশন নিয়ে মানে জলসর হয়ে বসে আছে, এর প্রাণে চাঞ্চল্যতা নেই। তাই এই প্রাণবন্ত মানে একেবারে জীবন্ত, সজীব আর চাঞ্চল্যকর প্রাণ যাদের। তাই বলছে লস্ট্রাস টোকেন, উজ্জ্বল মসৃণ এই চুড়িগুলো। আচ্ছা টোকেন মানে কি, টোকেন মানে হচ্ছে কোনো প্রতীক বা চিহ্ন। লাইনটা, কবিতা লাইনগুলো দেখো, লস্ট্রাস টোকেন অফ রেডিয়ান্ট লিভস, এই লস্ট্রাস টোকেন হচ্ছে উজ্জ্বল ও মসৃণ এই চুড়িগুলো প্রতীক, কিসের প্রতীক, অফ রেডিয়ান্ট লিভস অর্থাৎ প্রাণবন্ত মেয়েদের জীবনের প্রতীক। যে সমস্ত মেয়েরা আনন্দে মানে আনন্দ থাকে, যে সমস্ত মেয়েরা চঞ্চল, যারা একেবারে প্রাণবন্ত, একবার সজীব যাদের প্রাণ, সেই সমস্ত মেয়েদের কাছে এই চুড়ি, এই মসৃণ চুড়ি যেন একটা তাদের প্রাণের চাঞ্চল্যতার প্রতীক, মানে তারা যেন হাসি খুশি থাকে চুড়ি নিয়ে। বুঝতে পারছো? আচ্ছা তোমরাও তো এখন অনেকে চুড়ি পরে আছো না, খুলে দিয়েছো? এই যে সব সবুজ সবুজ চুড়ি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি নাকি, মানে এখন তো, আগে তো আমরা দেখতাম না, আমরা যখন পড়াশোনা করতাম আমাদের এই বান্ধবীরা এরকম পড়াশোনা মানে দেখতাম না চুড়ি পরে আছে, কিন্তু এখন একটাও মেয়েও নাই যে চুড়ি ফাঁকা, সবাই দুটো একটা চারটে করে পড়েছে। আর ধর্মীয় প্রথার কথা বাদই দাও, সবচেয়ে বড় কথা মনে আনন্দ পাচ্ছ, পড়ে মনে আনন্দ পাচ্ছ, এটাই তো, সেটাই ব্যাপার। তাহলে বলছে কি এখানে দেখো, বলছে টোকেন অফ রেডিয়ান্ট লিভস অর্থাৎ প্রাণবন্ত মেয়েদের প্রতীক হচ্ছে এই সুন্দর ঝলমলে চকচকে চুড়ি। আচ্ছা লাইনটা বোঝা গেল? কঠিন লাগছে? তারপরে বলছে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি উইভস। ডটার্স মানে কি, কন্যা, হ্যাপি মানে কি, সুখী। তাহলে কারা পড়বে চুড়ি? যারা সুখী কন্যা এবং সুখী বৌমা। উইভস, উইভস মানে কি, বৌমা অর্থাৎ বউ। তাহলে যারা সুখী কন্যা অর্থাৎ সুখী মেয়ে এবং যারা সুখী বউ, তারাই এই চুড়ি পরবে। আচ্ছা চুড়ি কি সবাই পরতে পায়? তাহলে সুখ বলে দুঃখের কথা মনে আসে, যারা দুঃখী মেয়ে তারা চুড়ি পরে না। দুঃখী কারা? যারা বিধবা, ওরা কি চুড়ি পরতে পায়? চুড়ি পরতে পায় না। তাহলে এই যে শাঁখা এবং সিঁদুর মেয়েদের বিরাট সম্পদ। কি সম্পদ? শাঁখা আর সিঁদুর। মাথার সিঁদুর আর হাতে যে শাঁখা, এটাও চুড়ির একটা বিকল্প, চুড়িকেই ধরা যায়। তো এটা দারুণ সম্পদ, যার একবার এগুলো হারিয়েছে তার জীবনে সুখ বলতে আর কিছু নেই। তাই বলেছে এটা হচ্ছে প্রাণবন্ত জীবনের প্রতীক হচ্ছে চুড়ি। আর পরে কারা? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়েভস অর্থাৎ সুখী কন্যা এবং সুখী বৌমারা এই চুড়ি পরে। তাহলে দেখো প্রথম 6 লাইন কবিতা আমি আর একবার রিপিট করে দিচ্ছি, শেষবারের মতো বুঝে নাও, পরে আবার আগে পরের স্ট্যান্ডারে যাব। বেঙ্গল সেলার্স আর উই, আমরা হচ্ছি চুড়ি বিক্রেতা। হু বেয়ার আওয়ার শাইনিং লর্ডস, আমরা এই চুড়ির বোঝা বয়ে নিয়ে যাই টু দ্য টেম্পল ফেয়ার, ওই মন্দিরের কাছে মেলায়। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট, কে কিনবে, কে কিনবো কি আমাদের এই চুড়ি যেগুলো একেবারে উজ্জ্বল আর মসৃণ এবং রামধনু রঙে রাঙা এই আলোর বৃত্তাকার মতো চুড়ি। লস্ট্রাস টোকেন অফ রেডিয়ান্ট লিভস, এই সুন্দর ঝলমলে চুড়ি হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত মেয়েদের জীবনের প্রতীক।
ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি উইভস, এই চুড়িগুলো তাদের জন্যই যারা সুখী মেয়ে এবং সুখী বৌমা। পরের লাইনে, পরের স্ট্যান্ডারে এসো, কেমন কেমন চুড়ি দেখো। সাম আর মিট অফ মেডেন রিস্ট, হ্যালো এদিকে কথা নয়, সাম আর মিট ফর এ মেডেন রিস্ট। আচ্ছা, মেডেন মানে কি? অবিবাহিত। কিছু কিছু চুড়ি আছে এখানে অবিবাহিত মেয়েদের হাতের জন্য। আচ্ছা, চুড়ি তো হাতেই পড়ে, চুড়ি কি আর কোথাও পড়া যায় নাকি হাত ছাড়া? আচ্ছা, এই রিস্ট মানে কি? WRIST, হাতের কবজি। রিস্ট মানে কি? হাতের কবজি। তা চুড়িটা থাকে কোথায়? হাতের কবজিতে থাকে তো। তা চুড়ি হাতের কবজিতে থাকে। তা সাম আর, অর্থাৎ এর মানে চুড়ি যে বিক্রি করছে তার ঝুড়িতে যতগুলো চুড়ি আছে তার মধ্যে কিছুটা সাম আর মিট ফর এ মেডেন রিস্ট, মানে তার মধ্যে কিছু চুড়ি আছে অবিবাহিত মেয়েদের জন্য। আর কি? সিলভার অ্যান্ড ব্লু, যেগুলোর কালার রং, সিলভার মানে কি? রূপলি কালার, যেগুলো রং রূপলি কালারের, রূপলি রঙের, অ্যান্ড ব্লু এবং নীল রঙের। অ্যান্ড দ্য মাউন্টেন মিস্ট। আচ্ছা, মাউন্টেন মিস্ট মানে কি বলতো? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, অ্যান্ড বললাম সরি, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। আচ্ছা, মাউন্টেন মিস্ট মানে, মাউন্টেন মানে পর্বত, উঁচু পাহাড়, পর্বত। আচ্ছা, আর মিস্ট মানে কি? কুয়াশা। তাহলে পর্বতের উঁচু অংশে গোল করে কুয়াশা মতো যেটা থাকে, তো দেখতে সুন্দর লাগে। হয়তো উপরে পর্বত আছে, পর্বতের উপরে কুয়াশা তাকে ঘিরে রেখেছে, তা পর্বতের উপরে এই মিস্ট মানে কুয়াশা যেমন সুন্দর আভা পায়, তেমনি অবিবাহিত মেয়েদের হাতে যে চুড়িটা এইভাবে গোল করে ঘিরে থাকে, ঠিক যেন পর্বতের উপরে যেমন কুয়াশা ঘিরে থাকে তাতে যেমন সুন্দর লাগে, তেমনি মেয়েদের হাতে যে চুড়ি থাকে তাদের হাতটা সেই রকম সুন্দর লাগে। তাই সেটা তুলনা করে বলেছে। আর কি বলেছে দেখো, বলছে সাম আর ফ্ল্যাশেড। আচ্ছা, ফ্ল্যাশেড মানে কি? ফ্ল্যাশেড মানে একেবারে গাঢ় লাল। আচ্ছা, লাল চুড়ি তো পড়তে দেখেছো নাকি মেয়েদেরকে? তাহলে সাম আর ফ্ল্যাশেড লাইক দ্য বার্ড দ্যাট ড্রিম। আচ্ছা, বার্ডস মানে কি? এইগুলো আন্ডারলাইন করে ওয়ার্ডের মানেগুলো বুঝো, তবেই কবিতাটা বোঝা সহজ হবে। তো শুনলেই সহজ লাগবে না, মন দিয়ে শুনতে হবে আর ওয়ার্ডের মানেগুলো বুঝতে হবে, তারপর হবে। দেখো, সাম আর ফ্ল্যাশেড। আচ্ছা, ফ্ল্যাশেড মানে হচ্ছে একেবারে রক্তের মতো লাল, অর্থাৎ গাঢ় লাল। তাহলে এই চুড়ির মধ্যে কিছু চুড়ি আছে যেগুলো একবারে লাল। আচ্ছা, লাইক মানে কি? লাইক মানে পছন্দ করা। তোমরা তো বলতে পারো লাইক মানে পছন্দ করা, কিন্তু এখানে পছন্দ হবে না, তুলনা। লাইক মানে তুলনা করা বোঝায়। তাহলে এটা হচ্ছে কি? তুলনা। কার সঙ্গে তুলনা করছে দেখো, দা বার্ডস। বার্ডস মানে কি? এটা ফুলের কুড়ি, যে কুড়িটা ফুটবে, যে কুড়িটা মানে ফুল ফোটার আগে যে অবস্থা, কুড়ি অবস্থা থাকে, যেটা ফুটবে, তো ফোটার আগের অবস্থাটাকে বলা হয় কি? বার্ডস, অর্থাৎ যাকে বলা হয় ফুলের কুড়ি। তা দেখো কি বলছে, দ্য বার্ডস দ্যাট ড্রিম। আচ্ছা, ড্রিম মানে স্বপ্ন। আচ্ছা, একটা ফুলের কুড়ি কি স্বপ্ন হতে পারে? একটা ফুলের কুড়ি স্বপ্ন হতে পারে এটাই যে আমি ফুটবো, অর্থাৎ প্রকাশিত হব, ফুল হিসাবে প্রকাশিত হব। তা সেই জন্য বলছে। আচ্ছা, আর একটি কথা, একটা ফুল যদি ফুটে যায় পাপড়িগুলো কেমন হবে? পাপড়িগুলো মেলে ধরবে। তা মেলে ধরলে পরে কি হবে? যে লাল রঙের ফুল, সে লাল রঙের ফুলটা যখন আমরা দেখবো ফুটে গেছে, পাপড়িগুলো মেলে ধরেছে, তখন সেই পাপড়িগুলো যতটা লাল হবে বা যতটা লাল মনে হবে, পাপড়িগুলো যখন এক জায়গায় থাকবে কুড়ি অবস্থায়, একসঙ্গে অনেকগুলো পাপড়িকে দেখতে পাবো, তাতে গাঢ় লাল রংটা আরো গাঢ় লাগবে। এই রংটা বলছে ফ্ল্যাশেড, মানে একেবারে লাল। তাই কার সঙ্গে তুলনা করছে? সাম আর ফ্ল্যাশেড, কিছু কিছু আছে একেবারে গাঢ় লাল, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, মানে ওই কুড়ির মতো যারা স্বপ্ন দেখে। কারা? ওই ফুলের কুড়িগুলো, ওই ফুলের কুড়ির মতো লাল, যারা স্বপ্ন দেখে ফুটবে মানে ফোটেনি, ওই কুড়ির মতো তুলনা করেছে। তারপরে কি বলছে দেখো, ওয়ান দা ট্যাঙ্কুইল ব্রো। আচ্ছা, ব্রো মানে, ট্যাঙ্কুইল মানে শান্ত, প্রশান্ত, শান্ত, মানে একেবারেই সুন্দর শান্ত। তাই বলছে ওয়ান দা ট্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। আচ্ছা, উডল্যান্ড মানে কি? বনভূমি বা বনভূমি, হ্যাঁ, উঁচু ভূমি। স্ট্রিম মানে কি? ঝর্ণা। তো বলছে দেখো, অন দ্য ট্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, অর্থাৎ বনের মধ্যে বা বনে একটু পাহাড়ি এলাকায় যে ঝর্ণা থাকে,
সেই ঝর্ণা থেকে যখন খুবই শান্ত একটা ঝর্ণা ঝরে আসে, আর সেইখানে উঁচু জায়গায়, যেমন ঝর্ণা তার উঁচু জায়গায় যখন কোনো একটা ফুল ফোটে, যে ফুলের কুড়িতে থাকে, সেটা কেমন লাগে? একেই তো আবহাওয়াটা খুব সুন্দর, সেখানে প্রকৃতিটা খুব সুন্দর, সেই প্রকৃতি যদি কোনো উপরে একটা ফুল কুড়ি অবস্থা থাকে আর সে ফুটবার মতো হয়, সেটা দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক সেই রকমই চুড়ির সঙ্গে তুলনা করে বলেছে। আর তারপর দেখো সাম আর অ্যাগ্লো। আচ্ছা, সাম আর অ্যাগ্লো, অ্যাগ্লো মানে ঝলমলে। কেমন ঝলমলে? প্রচুর ঝলমলে, একেবারে প্রচুর ঝলমলে। তো দেখো ঝলমলে কথাটা, ঝকঝকে কথাটা কিন্তু আমাদের বিভিন্ন শব্দের মাধ্যমে আমরা কবিতা পেয়ে যাচ্ছি। সাম আর অ্যাগ্লো, আরো কিছু চুড়ি আছে যেগুলো খুবই উজ্জ্বল, খুবই ঝলমলে। দা উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস। আচ্ছা, ক্লিপস মানে, আচ্ছা ব্লুম মানে কি? ব্লুম, ব্লসম, ব্লুম আছে না, ব্লসম যেমন বলে সেরকম একটা ব্লুম দ্যাট ক্লিপস মানে ফোটা ফুল। ব্লুম দ্যাট ক্লিপস মানে ফোটা ফুল। তা বলছে একটা ফুল কুড়ি অবস্থায় থাকার সময় যতটা ভালো লাগে, অনেক ভালো লাগে, আচ্ছা যখন ফুলটা ফুটে যায় তখন, তখন আবার একটা অন্যরকম ভালো লাগা, তখন আবার অন্যরকম ভাবে ভালো লাগে। ঠিক সেই রকম দেখো, তারপরে সাম আর গ্লো, গ্লো উইথ দ্য ব্লম দ্যাট ক্লিপস, কিছু কিছু আরো দেখতে ভালো লাগে চুড়িগুলো, যেন এই সদ্য ফোটা ফুলের মতো ভালো ভালো চুড়ি তার কাছে আছে। কেমন আরো বলছে? টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। আচ্ছা, নিউ বর্ন লিভস, তোমরা দেখেছো যে একটা গাছ, যখন একটা কচি গাছ, কচি গাছের কোনো ডগা থেকে কচি দুটো পাতা বেরিয়ে আসে, তখন তার কালার কেমন থাকে? এখন তো আম পাতা চারিদিকে বেরিয়ে গেছে, যে মানে আমের যে বীজ, সে বীজ থেকে তো অনেকে চারা গাছ বেরিয়ে গেছে, তার যে দুটো পাতা বেরিয়ে আসে প্রথমে বাদামি রঙের, পরে সেটা সবুজ হয়ে যায়, সে বাদামি রঙের পাতা দুটো দেখতে কেমন লাগে? মায়া লাগে দেখতে, ভালোও লাগে দেখতে। একটা পাতা ছিঁড়ে যদি হাতে কোনো রকম তোমার চলে আসে, অনেকক্ষণ নাড়াচাড়া করো, সেটাতে প্রতি একটা মায়াও জন্মে যায়, ভালো লাগে। ঠিক সেই রকম বলছে টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। এই চুড়ি কিছু কিছু আছে এতই ঝকঝকে সুন্দর, যেমন মনে হচ্ছে গাছের কোনো অংশ থেকে বেরিয়ে আসা কচি পাতা বা কচি ফুলের মতোই সুন্দর। এই চুড়ি যে বিক্রি করছে তার কাছে এত রকম বৈশিষ্ট্যের চুড়ি আছে। আর তারপর দেখো থার্ড স্ট্যান্ডার, সামার লাইক ফিল্ড অফ সানলাইট কর্ন। আরো কিছু কিছু চুড়ি আছে, সেগুলো কেমন? মাঠে ভুট্টা ক্ষেতের উপরে, দেখো কর্ন মানে কি? ভুট্টা, হলো কর্ন মানে ভুট্টা। আচ্ছা, ফিল্ড মানে মাঠ। সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, আর কিছু কিছু চুড়ি আছে যেগুলো দেখতে কিরকম? ভুট্টা ক্ষেতের উপরে যখন সূর্যের আলো পড়ে, সূর্যের আলো পড়লে যেমন সুন্দর সোনালী রংটা লাগে, ঠিক সেই রকম চুড়ি তার কাছে আছে। তাই বর্ণনা করে এরকম ভাবে কবি মানে লেখিকা আমাদের বলেছেন। সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, ভুট্টা খেতে যেমন সূর্যের আলো পড়লে সোনালী কালার লাগে, ঠিক সেই কালারের কিছু চুড়ি তার কাছে আছে। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। আচ্ছা, ব্রাইড মানে কি? নববধূ, নববধূ মানে হববধূও বলা যায়, যা মানে বিয়ের পাত্রী, বিয়ের কোণে হলো, বা সদ্য বিবাহিত হয়েছে এরকম, তাকে বলা হয় কি? ব্রাইড। আচ্ছা, ওয়ান হার ব্রাইডাল মর্ন, বিয়ের দিন খুব সকাল সকাল, বিয়ের দিন খুব সকাল সকাল ভোরবেলায় মেয়েদের কিছু চুড়ি পরতে হয়। আচ্ছা, হিন্দু ধর্মেও কিছু আছে, মুসলিম ধর্মেও কিছু আছে যে চুড়ি পরাতে হয়। তাহলে যে মেয়েদের, মুসলিম মেয়ে, তাদের বিয়ে হওয়ার আগে কিছুটা চুড়ি তার শ্বশুর বাড়ি থেকে, মানে হব শ্বশুর বাড়ি থেকে আসে, সেই চুড়ি তার বিরাট স্বপ্নের আর শখের। মেয়েরা না যেন স্বপ্ন দেখে ছোট থেকেই শ্বশুর বাড়ি থেকে কখন এই সমস্ত মালপত্রগুলো আসবে, যে এই চুড়িগুলো পরে তারা এর সুন্দর হয়ে সাজতে পারবে। বাজারে কেনা চুড়ি সবসময় পরা যায়, শ্বশুর বাড়ির চুড়ি কিন্তু কঠিন ব্যাপার, পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো সেই শ্বশুর বাড়িতে যে চুড়িগুলো আসে, সেই চুড়িগুলো পাওয়ার জন্য তারা খুব অপেক্ষা থাকে। আবার কি, শ্বশুর বাড়িতে চুড়িগুলো পাঠায় নববধূর কাছে, পাড়ার লোকেও দেখতে আসে যে কেমন চুড়ি পাঠিয়েছে দেখি, তো সেগুলো নেড়ে চেড়ে ভালো করে আরো দেখে তারা। দেখো মিট
ফর তার কাছে তাহলে কি বলছে যে চুড়ি বিক্রি করে, তার কাছে কিছু চুড়ি আছে যেগুলো মিট ফর এ ব্রাইড, যেগুলো হচ্ছে নববধূর জন্য, অন হার ব্রাইডাল মন, যে চুড়িগুলো নববধূ বিয়ের দিন সকাল বেলায় অতিরিক্ত সকাল সকাল ভোরবেলায় পড়ে, সেই চুড়িও তার কাছে আছে। আর কেমন চুড়ি আছে? সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। আচ্ছা, হিন্দু ধর্মের মতে যে কিছু যখন বিয়ে হয়, আচ্ছা বিয়ের সময় কি করে হিন্দু ধর্মে? এই সুমান সুমান দেখেছো তো বিয়ে, বরযাত্রী গিয়েছে তো? তাহলে বিয়ে পড়ানোর সময় কি হয়? মাঝখানে আগুন করে না? তারপর কি করে? হ্যাঁ, চারিপাশে ঘুরে। তা আগুন একটা জ্বলে তো, উজ্জ্বল শিখানি আগুনটা জ্বলে, জ্বলে কিনা? সেটাই বলছে দেখো, সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, বিবাহ দেওয়ার সময় যে মাঝখানে আগুন জ্বালানো হয়, সেই আগুনটা যে উজ্জ্বল শিখায় জ্বলে, এইরকম উজ্জ্বল কিছু চুড়ি তার কাছে আছে। বুঝতে পারছো? মানে বিভিন্ন রকমের চুড়ি তার কাছে আছে, যে যেমন নেবে তেমন পাবে। আর কি বলছে? অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্ট ডিজায়ার। এছাড়াও রিচ মানে সেখানে কি? ধনী নয়, গভীর। গভীর মানে রং, মানে ডিপ কালারের, একেবারে ডিপে মানে ডিপ কালার, মানে খুবই গাঢ় কালারের অনেক চুড়ি আছে। হিউ মানে রং, অফ হার হার্ট ডিজায়ার অর্থাৎ কোনো মেয়েদের মনের ইচ্ছা মতো চুড়ি আছে। এই চুড়ি যে বিক্রি করছে, এই চুড়ি বিক্রেতার কাছে যদি কোনো মেয়ে আসে যে আমি অমুক রকমের চুড়ি নেব, তাকে ফিরতে হবে না, ও যেমনটা চাইবে তেমন চুড়ি তার কাছে আছে। অনেক সময় হয় না যে কোনো দ্রব্য কিনতে গিয়ে দেখছো যে আমার মনের মতো হচ্ছে না, ফিরে চলে আসছো, তাই সেটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এর কাছে প্রচুর চুড়ি আছে, তুমি কোনো না কোনো রকম চুড়ি তার কাছ থেকে নিলে পরে পছন্দ হয়ে যাবে। সেই জন্য বলছে যে রিচ উইথ দ্য হিউ অফ হার হার্ট ডিজায়ার, অর্থাৎ কোন মেয়ের মনের যেমন ইচ্ছা, সে ইচ্ছা মতো চুড়ি এখানে তার কাছে পেয়ে যাবে। আর কি দেখো, টিঙ্কলিং। টিঙ্কলিং মানে কি? চুড়ির ঠুংঠাং শব্দ হয় না? এই তো কয়েকদিন পড়াতে পড়াতে বিরক্ত লাগছিল, চুড়ি বেজে যাচ্ছে, চুড়িগুলো থামা, এই যে শব্দ, সেই শব্দগুলোকে কি বলা হয়? টিঙ্কলিং। টিঙ্কলিং লুমিনাস। লুমিনাস মানে কি? আবার সে একই কথা, ঝলমলে। লুমিনাস মানে কি? ব্রাইটনেস, অতিরিক্ত ঝলমলে, তাকে বলা হয় লুমিনাস। টেন্ডার মানে কিরকম? নরম। অ্যান্ড ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? স্পষ্ট, স্পষ্টবাদী বা স্পষ্ট। তাহলে কি বলছে দেখো, টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স। আচ্ছা, এই যে চুড়িটা আনন্দের না সুখের না দুঃখের? আনন্দের। এটা জানতাম বলবা, যদি বলি দুঃখের। এই চুড়ি পরতে তো খুব আনন্দ, চুড়ি পরতে খুব আনন্দ, কিন্তু চুড়ি পরে যখন বাবার বাড়ি থেকে যাবা, সেই সাদা পরা একটা 4 চাকা গাড়িতে চেপে, তখন দেখিও কেমন আনন্দ লাগবে, অল্প মুহূর্তে তখন কাঁদতে লাগবে, তাই তো? তোর কান্না আসে না? তাহলে এই চুড়ি তোমার আনন্দের বার্তা বাহক, তোমার আনন্দের বার্তা নিয়ে আসে। ঠিক আছে, যারা অবিবাহিত মহিলা, বিয়ের মানে মেয়ে যারা বিয়ের সময় চুড়ি নিয়ে আসে, সেই চুড়িটা খুব আনন্দের সঙ্গে পড়ে, আনন্দের সঙ্গে কাটে, সবই ঠিকঠাক হয়, কিন্তু যাবার সময় অপোজিটে কি হয়? কান্না। তাহলে এই চুড়ি দিয়ে একদিকে যেমন আনন্দ আছে, অপরদিকে তেমন কান্নাও আছে। যেমন পড়ো তেমন, এই চুড়ি যেমন আনন্দ করে পড়ে নাও, তেমন আবার কি হয়? একটা দুঃখ আসে যখন চুড়িগুলো আমাকে ভেঙে ফেলতে হয়। এই চুড়ি ওই রকমই জিনিস। তাই বলছে দেখো, টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স। তাহলে এই চুড়ি, এই টুংটাং শব্দ ও ঝলমলে এবং নরম ও স্পষ্টবাদী, বিয়ের দিনের হাসির মতো, লাইক হার ব্রাইডাল লাফটার, এই বিয়ের দিনের হাসির মতো, এবং ব্রাইডাল টিয়ার্স, এবং বিয়ের দিনের চোখের জলের মতো। এতই সুন্দর আমার চুড়ি। বিয়ের দিনে যেমন হাসি আসে, তেমন চোখের জলও থাকে, তারই সঙ্গে তুলনা করে চুড়ির। শেষ স্ট্যাঞ্জাটা দেখো, লাস্ট স্ট্যাঞ্জা। সামার পার্পল, চুড়ির রং কেমন বলেছে এবার? পার্পল। পার্পল মানে কি রকম রং? বেগুনি। তা সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে। আচ্ছা, গোল্ড ফ্লেক মানে কি গো? গোল্ড ফ্লেক নাম শুনে হাসছো কেন সব? সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে।
আচ্ছা, গোল্ড ফ্লেক মানে হচ্ছে ছিটে ফোটা, কোথাও আছে কোথাও নেই, এরকমকে ছিটে ফোটা বলা হয়। আচ্ছা, চুড়ি তো সব মহিলারাই পরে, তাই না? বিয়ের আগে থেকে একদম বেঁচে থাকা পর্যন্ত যতদিন স্বামী আছে ততদিন চুড়ি পরে। বিয়ের আগে থেকেও পরে মেয়েরা, সাজগোজ করার জন্য এখানে যখন যায় তখন আগে থেকেও পরে। তবে বিয়ের মরশুম অর্থাৎ বিয়ের সময় থেকে সে পার্মানেন্টলি পড়ে। বিয়ের আগে পড়ে, 2-4 দিন পড়লো খুলে দিল, ভালো লাগলো পড়লো খুলে দিল, কোনো ভোজ বাড়িতে গেল, ভোজ খেতে, কোনো অনুষ্ঠানে গেল, অনেক রকম চুড়ি আছে, সেই চুড়ি পড়লো আবার খুলে রেখে দিল। কিন্তু বিয়ের পর সে আর চুড়ি খুলবে না। এই চুড়ি যেন তার স্বামীর স্মৃতি, মনে রাখার যে তার স্বামী আছে। তা দেখো, তো সেটা কি বলছে এখানে, সামার পার্পল, অর্থাৎ হ্যাঁ যে বলছিলাম যে চুড়ি তাহলে কিন্তু বিভিন্ন বয়সে মেয়েরাই পড়ে। আচ্ছা, শাড়িও তো বিভিন্ন বয়সে মেয়েরা পড়ে। একটা মেয়ের বয়স একটা 50 বছর 60 বছর সেও শাড়ি পরে, একটা মেয়ের বয়স 25 বছর সেও পরে। কিন্তু 25 বছর বয়সের মেয়ের শাড়ি পরা আর ওই 50 বছরের মেয়ের শাড়ি, দুটোর কি কালার এক? দুটোর কি মানে কি বলে ওই উজ্জ্বলতা এক? তখন বলা হয় কি, এটা বয়স্ক মহিলাদের জন্য একটা শাড়ি দাও দোকানে গিয়ে। কার জন্য? আমার মায়ের জন্য, না আমার শাশুড়ির জন্য একটা বয়স্ক মহিলা দাও। তো ঠিক সেই রকম চুড়িও তাই আছে, চুড়িও সেই রকম আছে। কিরকম? বয়স্ক লোকদের জন্য আলাদা, আবার এই অল্প বয়স্ক মেয়েদের জন্য আলাদা। রিজওয়ান এদিকে দেখ, দেখো, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে, কিছু চুড়ি পার্পল মানে বেগুনি হয়ে গেছে, বেগুনি আছে, অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে, এবং গোল্ড ফ্লেক গ্রে অর্থাৎ যে মানে বালা বা অন্য কিছু পরা হয় হাতে, তার মাঝখানে ছিটাফোটা কিছু দানার মতো কিছু চুড়ি দেওয়া হয়। বয়স্ক লোকরা যেটা পরে ঠিক সেই রকম চুড়ি তার কাছে আছে। ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিড ওয়ে, যে মহিলাটি তার বাড়িতে বিভিন্ন কাজ কাম করতে করতে আস্তে 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 সংসারে জীবন যাপন করতে করতে একটা করে সময় পেরিয়ে মাঝ বয়স এসেছে, তাহলে মাঝ বয়সী মহিলা যারা, তাদের জন্য চুড়ি তার কাছে আছে। কথাটা কি বলছে? ফর সি, কিছু চুড়ি তাদের জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিড ওয়ে, যারা মাঝ বয়সী মেয়ে, যারা সংসারে জীবন যাপন করতে করতে মাঝ বয়সে এসে থেমে গেছে বা মাঝ বয়সে এসে পৌঁছে গেছে, তাদের জন্য চুড়ি তার কাছে আছে। তাহলে তাদের মাঝ বয়সী মেয়েদের সঙ্গে মানে মাঝ বয়সী মেয়েদের জন্য বলছে, তারা কি করে, তাদের হাতগুলো কেমন ওই সব মহিলাদের, শুনে নাও। বলছে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যে হাতগুলি, আচ্ছা কোন হাত? আমাদের মায়েদের হাতগুলো, যারা মাঝ বয়সে চলে গেছে, হ্যাঁ অ্যাবভ 40, যারা মাঝ বয়সে চলে গেছে সেই মহিলাদের কথা বলছে। হুজ হ্যান্ড হ্যাভ চেরিশড, যাদের হাতগুলো লালন পালন করেছে। চেরিশ মানে কি? লালন পালন করা। যাদের হাতগুলো লালন পালন করেছে। হুজ লাভ দা ব্লেসড, যাদের হাতগুলো ভালোবাসার জন্য আগে এসেছে। যাদের হাতগুলো, ব্লেস মানে কি? ব্লেস মানে আশীর্বাদ। যাদের হাতগুলো আশীর্বাদ দেওয়ার জন্য উত্তোলন হয়েছে, সেই হাতের জন্য তার কাছে চুড়ি আছে। আর কি বলছে? অ্যান্ড কার্ডেলড, যারা সেই হাত দিয়ে, কার্ডেল মানে কি? শান্ত করা। কার্ডেল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। আচ্ছা, ফেথফুল ব্রেস্ট মানে, ফেথফুল মানে বিশ্বাসী, এখানে হবে বিশ্বাসী বা নির্ভরযোগ্য। ব্রেস্ট মানে হচ্ছে মায়ের বুক। আমরা সেই মায়ের বুকের কাছে আশ্রয় ছোটবেলায় পেয়ে শান্ত হয়েছি। একটা বাচ্চা শিশু যখন কান্না করে, কান্না করার পর যেখান থেকে হোক তার মা ছুটে এসে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেই সেখানে বাচ্চাটা শান্ত হয়ে যায়। তাহলে এই হাতে করে বুকে জড়িয়ে ধরার পর মারা ছেড়ে একে শান্ত করে, সেই হাতের জন্য চুড়ি তার কাছে আছে। বুঝতে পারছো? দেখো আবার বোঝো ওই লাইনটা, অ্যান্ড কার্ডলেড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, অর্থাৎ যে হাত দিয়ে মা তার সন্তানকে শান্ত করে, বুকে একটা নির্ভরযোগ্য ও বিশ্বাসী ও নিরাপদ বুকের মধ্যে জড়িয়ে ধরে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং যে মা, হাউসহোল্ড মানে কি? গৃহস্থালী। হাউসহোল্ড মানে গৃহস্থালী, সংসারে কাজকর্ম। সার্ভ মানে প্রদান করা, পরিষেবা দেওয়া। অ্যান্ড সার্ভ হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং যে গৃহস্থালীতে অর্থাৎ যেখানে বাড়িতে মারা কি করে?
তার সমস্ত গৃহস্থালী কাজকর্মে হাত লাগিয়েছে, আমার থেকে লালন পালন করে এসেছে এবং তার জন্য সে কি গর্বিত, প্রাইড। হ্যাঁ, এর ফলস্বরূপ সে কাজকাম করার পর, হাউস হোল্ডের সমস্ত কাজকাম করার পর আমাদের মা সেই হাতে কাজ করেছে, কি করেছে, গর্ব অনুভব করেছে, গর্বিত। অ্যান্ড ওয়ারশিপস দ্য গড অ্যাট হার হাজব্যান্ড সাইডস। তারপর কি, এই হাতটাই ওই মহিলার আবার ঈশ্বরের কাছে উঠেছে, মন্দিরে হোক, মসজিদে হোক, ঠাকুর ঘরে গিয়ে হোক, সে প্রার্থনা করেছে। ছেলেদের থেকে দেখো অনেক হিন্দু ফ্যামিলিতে মেয়েরাই বেশি ঠাকুর করে, মেয়েরাই বেশি পুজো করে। আর মেয়েরা কি করে, মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে গিয়ে, কার, সন্তানের আর স্বামীর। তা সেটাই বলছে এখানে, ওই যে আগে বললাম না, স্বামী কি, তাদের মাথার মানে ওই স্মৃতির সিঁদুর আর হাতের শাখা, এটা জীবনে একটা বিরাট বড় তাদের সম্পদ, এই সম্পদটাকে আগলে রাখতে হবে। তাই ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করে, মানে আমার স্বামী যেন সবসময় মঙ্গল হয়। এই স্বামীর মঙ্গলের কারণে, এই প্রার্থনার জন্যই তো সীতা অপহরণ হয়েছিল রাবণের কাছে, মনে পড়ছে না, পড়ে না? এই স্বামীর মঙ্গলের জন্যই সীতা রাবণের কাছে, মানে রাবণের দ্বারা অপহৃত হয়েছিল। তা দেখো লাস্ট লাইনে কি বলছে, and worship the gods at her side, তাহলে and worship the gods at her husband's side, তাহলে এই মেয়েরাই সেই হাত দিয়েই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে তার স্বামীর জন্য, অর্থাৎ স্বামীর পক্ষ নিয়ে, যাতে স্বামীর মঙ্গল হয়। তাহলে এই পর্যন্ত পড়া হলো। আচ্ছা, পুরো কবিতাটা কি বুঝতে পারা গেল না আর একবার বলতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত? তাহলে এখানে কি বোঝা গেল, যে একটা চুড়ি বিক্রেতা, এই চুড়ির সঙ্গে মেয়েদের কিরকম সম্পর্ক সেটা বলেছে। আর চুড়ি বিক্রি করে করে সে যে ফেরি করে বেড়ায়, তাতে একটা চুড়ির সঙ্গে একটা মেয়েদের জীবনের সম্পর্ক কেমন সেটা বুঝেছে, আর তার কাছে কতগুলো চুড়ি আছে এবং কেমন চুড়ি আছে সেটাও সে বুঝলো। তাহলে